ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা এসএসসি এমটিএস পিওয়াইকিউ 16 নাম্বার ক্লাসটা করব। ঠিক আছে, আজকের যে প্রশ্নপত্রটা রয়েছে এটা হচ্ছে 5ই নভেম্বর 2024-এর দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা অলরেডি জানো আমরা অনেক দিন ধরে পিওয়াইকিউ সিরিজ শুরু করেছি এবং 15টা ক্লাস তো অলরেডি হয়ে গেছে, প্লে লিস্টে রয়েছে। আজকে নিয়ে 16টা। তো তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আজকের ক্লাসটা দেখবে, ঠিক আছে, এবং আগের ক্লাসগুলোও দেখে নিও। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নিম্নলিখিত কোনটি ভারতে বেসরকারি খাতের শিল্প নয়, মানে প্রাইভেট সেক্টর নয়, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি নয়? বাজাজ অটো লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নাকি ডাবর ইন্ডাস্ট্রিজ, নাকি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি? কোনটা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি নয়? ঠিক আছে, তো বুঝতেই পারছো, টাটা আয়রন এটা তো তোমার প্রাইভেট কোম্পানি, ডাবর কোম্পানিও প্রাইভেট, এবং বাজাজ এটাও প্রাইভেট। তাহলে ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড যেটা রয়েছে এটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, ঠিক এই সরি একটা সরকারি কোম্পানি। ঠিক আছে, এটা ইলেকট্রিক টেকনোলজি তৈরি করে, বিভিন্ন ইলেকট্রিক্যাল যে টেকনোলজি রয়েছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি সেগুলো তৈরি করে। ঠিক আছে, তোমার এই যে তোমার সংস্থাটা রয়েছে, ঠিক আছে, এখানে ভারত সরকারের যে পার্সেন্টেজ শেয়ার সেটা হচ্ছে 63.17%। ধরো কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির যদি ইন্ডিয়া সরকারের বা ভারত সরকারের যদি 51% শেয়ার থাকে বা 50%-এর বেশি শেয়ার থাকে, তাহলে সেটা সরকারি কোম্পানি বা সরকারি একটা ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, এই ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড এটা স্থাপনা হয়েছিল তোমার 13ই নভেম্বর 1964-এ। ঠিক আছে, এরকম অনেক অর্গানাইজেশন রয়েছে বা অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো সরকারের। যেমন একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে সরকারের। তারপর হচ্ছে ভারত পেট্রোলিয়াম, তাছাড়া রয়েছে ওএনজিসি। ঠিক আছে, তাছাড়া কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এগুলো হচ্ছে কি সব সরকারি ইন্ডাস্ট্রি, যেখানে সরকারের শেয়ার 50%-এর বেশি থাকবে, সেটাই হচ্ছে সরকারি মানে সরকারি সংস্থা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2023 সালের মে মাসে নিম্নলিখিতদের মধ্যে কাকে সিবিআই এর পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ সুদ, রাকেশ আস্থানা, দেবদত্ত চাঁদ, নাকি শান্তনু রায়? সিবিআই তোমরা নাম প্রায়ই শুনেছো, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট তারা সিবিআই নামটার সাথে অনেক মানে বেশিভাবে পরিচিত, কারণ এই বিভিন্ন ধরনের যে তোমার স্ক্যামগুলো হচ্ছে ইন্ডিয়াতে, যেমন আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে যেমন টিচারদেরকে নিয়ে এসএসসি স্ক্যাম, এই সমস্ত বিষয়ে তদন্ত করছিল কে? সিবিআই। সিবিআই হচ্ছে একটা তদন্তকারী সংস্থা যারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল কেস বা বিভিন্ন ধরনের যেখানে কোন রকম ক্রাইম হয়েছে সেই কেসগুলোকে কি করে ইনভেস্টিগেশন করে বা তদন্ত করে। আবার যখনই সেটা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে চলে যায় তখন সেখানে ইডি ঢুকে পড়ে। ঠিক আছে, তো দেখো সিবিআই, সিবিআই, ঠিক আছে, সিবিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে তোমার কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটার স্থাপনা হয়েছিল 1964-এ। 1964 এটা স্থাপনা হয়। ঠিক আছে, স্থাপনা হয় 1964-এ। আচ্ছা, এই সিবিআই কে যে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে তার জন্য একটা অ্যাক্ট এসেছিল, সেই অ্যাক্টের নাম হচ্ছে তোমার দিল্লি স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। ঠিক আছে, আচ্ছা,
এই সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রথম যে ডাইরেক্টর, ফার্স্ট ডাইরেক্টর কে ছিলেন? তার নাম হচ্ছে ডিপি কোহলি। কোহলি, ঠিক আছে, ডিপি কোহলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে সিবিআই কোন মন্ত্রণালয়ের আন্ডারে আসে? সেই মন্ত্রণালয়টা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল। এটাও কিন্তু নোট রাখবে, হ্যাঁ, মিনিস্ট্রি অফ পার্সোনাল, ঠিক আছে। এই মন্ত্রণালয়ের আন্ডারে সিবিআই আছে। সিবিআই এর কাজ কি? বিভিন্ন ক্রিমিনাল কেস বা বিভিন্ন ধরনের স্ক্যামকে কি করে? তদন্ত করে, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে এটার ডাইরেক্টর কে রয়েছে? বর্তমানে সেটা হচ্ছে প্রবীণ সুদ। প্রবীণ সুদ, এই যে ইনি প্রবীণ সুদ হচ্ছে বর্তমানে সিবিআই এর ডাইরেক্টর, ঠিক আছে। আচ্ছা, আমাদের যারা আইএএস বা আইপিএস রয়েছে বা আইএফএস রয়েছে বা বিভিন্ন ধরনের যারা আমাদের সিভিল সার্ভিসের সাথে যুক্ত, তারা কোনো রকম কারাপশন করছে কিনা এটা চেক করার জন্য একটা সংস্থা রয়েছে, যে সংস্থাটির নাম হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। কি নাম? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ঠিক আছে। এটা একটু নোট করে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, সিবিআই ছাড়াও আমাদের বিভিন্ন রকম তদন্তকারী সংস্থা রয়েছে, যেমন একটা হচ্ছে ঠিক আছে। তাছাড়া রয়েছে ইডি, আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, তারপর হচ্ছে এনআইএ, ঠিক আছে। এগুলো হচ্ছে সব আমাদের তদন্তকারী সংস্থা, এগুলো একটু মনে রেখো। নেক্সট, ঔপনিবেশিক সরকারের শাসন ব্যবস্থায় বাধা সৃষ্টির লক্ষ্যে আইন পরিষদে প্রবেশের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাভাবনা নিয়ে দেশের মধ্যেই স্বরাজ দল গঠিত হয়েছিল। মানে কোন পার্টির মধ্যে স্বরাজ দল গঠিত হয়েছিল? অল ইন্ডিয়া মুসলিম লীগ, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, নাকি হচ্ছে তোমার দ্য ইউনিয়নিস্ট পার্টি, নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? স্বরাজ পার্টি কোন পার্টির আন্ডারে তৈরি হয়েছিল? মূল কথা হচ্ছে এটা, মূল প্রশ্ন এটা, ঠিক আছে। তো দেখো, স্বরাজ পার্টি তৈরি হয়েছিল তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই পার্টির মধ্যেই স্বরাজ পার্টি তৈরি হয়েছিল। এইখানে আমরা এই চারটা পার্টিকে নিয়ে আলোচনা করব। প্রথমত আইএনসি সম্বন্ধে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে কয়েকটা জিনিস নোট করে নাও। প্রথমত এই পার্টিটার স্থাপনা হয় 28শে ডিসেম্বর 1885। ফাউন্ডারকে? পার্টিটার ফাউন্ডার হচ্ছে এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে। আচ্ছা, এটার যে প্রথম অধিবেশন সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কোন কলেজ হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, এটা হচ্ছে বোম্বেতে। এই কলেজে প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন সেটা হয়েছিল। এখানে কতজন সদস্য অংশগ্রহণ করেছিল? 72 জন সদস্য অংশগ্রহণ করেছিল। এবং প্রথম যে প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা নিউজ পেপার ছিল, নিউজ পেপার, কি নাম ছিল? ভয়েস অফ ইন্ডিয়া, যেটা দাদাভাই নরোজি স্থাপনা করেছিল বা তৈরি করেছিল 1889 সালে, ঠিক আছে। তোমরা আইএনসি সম্বন্ধে সব জেনে গেছো। এরপর আমরা দেখব স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি এটার স্থাপনা হয় 1923 সালে, এটির স্থাপনা হয়, ঠিক আছে। আচ্ছা, এটার ফাউন্ডার কারা কারা? এক হচ্ছে চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস অ্যান্ড মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, ঠিক আছে। স্বরাজ পার্টি হয়ে গেল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা, অল ইন্ডিয়া মুসলিম লীগ, মুসলিম লীগ এটা স্থাপিত হয় 1906 সালে, ঠিক আছে।
ফাউন্ডার কারা কারা রয়েছে? ফাউন্ডার হচ্ছে আগা খান, নোট করবে, হ্যাঁ, আগা খান। তাছাড়া হচ্ছে তোমার খোয়াজা সলিমুল্লাহ, সলিমুল্লাহ। আচ্ছা, আর কে ছিল? হাকিম আজমল খান, হাকিম আজমল খান। আর একটা হচ্ছে ওয়াকার উল মুলক। এনারা মিলে কি করে? অল ইন্ডিয়া মুসলিম লীগের স্থাপনা করে। এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের সব থেকে একটা বাজে কাজ, মানে যেটা তোমার সব থেকে নিন্দার কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে। প্রায় 10,000-এর বেশি মানুষকে মেরেছিল এই অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্য, ঠিক আছে, মানে দাঙ্গা তৈরি করে দিয়েছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডের নামে। 16ই আগস্ট 1946 তারা যখন আলাদা করে দেশ পাচ্ছিল না, তারা কি চাইছিল? পাকিস্তান তৈরি করতে। কিন্তু যখন তাদেরকে পাকিস্তান দেওয়া হচ্ছিল না বা মুসলিমদের জন্য আলাদা করে দেশ তৈরি করা হচ্ছিল না, তখন তারা কি করে? 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে পালন মানে শুরু করে। এবং ডাইরেক্ট অ্যাকশন ডেতে প্রায় 10,000-এরও বেশি মানুষকে মারা হয়েছিল কলকাতাতে। এত বড় একটা দাঙ্গা সৃষ্টি করেছিল তারা। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এটার স্থাপনা হয়েছিল তোমার, কে করেছিল? ডক্টর বি আর আম্বেদকর। কে করেছিল? ডক্টর বি আর আম্বেদকর। কবে করেছিল? 1936 সালে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি, এটা হচ্ছে তোমার পাঞ্জাবের একটা পার্টি, রিজিওনাল পার্টি, ঠিক আছে, কোথাকার? পাঞ্জাব, স্বাধীনতার সময়েরই, যেটা 1923 সালে গড়ে ওঠে। এবং এটার ফাউন্ডার হচ্ছে তোমার ফজল হোসেন। আচ্ছা, এখানে ফাউন্ডারগুলো লিখছি, হ্যাঁ, একটু নোট করে নিও। ফাউন্ডার হচ্ছে তোমার ফজল হোসেন। আর কে ছিল? ছোটুরাম। ঠিক আছে, এই দুজন মিলে কি করেছিল? এই ইউনিয়নিস্ট পার্টিটা তৈরি করেছিল। তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগ, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, ইউনিয়নিস্ট পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এগুলো নিয়ে জানতে পেরেছো। চলো নেক্সট। পদ্মশ্রী পণ্ডিত রাজীব তারানাথ বিখ্যাত ড্যাশ বাদক কর্ণাটক রাজ্যের। রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, বাঁশি, বেহালা নাকি সেতার? ঠিক আছে, রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, বাঁশি, বেহালা, সেতার। পণ্ডিত রাজীব তারানাথ তিনি ছিলেন একজন সরোদ বাদক। কে ছিলেন? সরোদ বাদক, ঠিক আছে। তিনি কোন রাজ্যের? কর্ণাটক রাজ্যের। আচ্ছা, তিনি পদ্মশ্রী পুরস্কার কবে পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছিলেন 2019 সালে। এবং 2000 সালে তিনি কি পেয়েছেন জানো? 2000 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটা তিনি পেয়েছেন। আর তাছাড়াও দেখো কয়েকজন বিখ্যাত সরোদ বাদক পরীক্ষায় আসে, একটু নোট করে নাও। আলাউদ্দিন খান, বিখ্যাত সরোদ বাদক। তাছাড়া হচ্ছে তোমার আলী আমজদ খান, আলী আকবর খান, আরেকটা বিখ্যাত নাম হচ্ছে তোমার হাফিজ আলী খান। এনারা প্রত্যেকেই খুব বিখ্যাত সরোদ বাদক। পরীক্ষায় এদের প্রত্যেকের নাম কোনো না কোনো সময় এসেছে। এসএসসির যে কোনো প্রশ্ন তোমরা দেখো, যে কোনো পরীক্ষার PYQ দেখো এসএসসির, এই নামগুলো পাবে। এরপর দেখো হচ্ছে বাঁশি। বাঁশির সাথে যুক্ত হচ্ছে পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, রাকেশ চৌরাসিয়া। এই তিনটা নাম। এক হচ্ছে পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, আর একটা হচ্ছে তোমার রাকেশ চৌরাসিয়া।
এই তিনটা নাম বাঁশির সাথে যুক্ত এবং এই তিনটা নামই খুব গুরুত্বপূর্ণ বাঁশির জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে বেহালা, যেটাকে আমরা কি বলে থাকি, ভায়োলিন। বেহালা বাদক কে কে রয়েছে? বেহালা বাদক হচ্ছে সব থেকে বিখ্যাত নাম গণেশ রাজগোপালন। গণেশ রাজগোপালন। কারণ কি? কারণ তিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন, সঙ্গীত জগতের সব থেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড, সেটা তিনি জিতেছেন, ঠিক আছে। তাছাড়া সঙ্গীতা রজন, সঙ্গীতা রজন। আচ্ছা, আর কি রয়েছে? গোবিন্দ স্বামী পিল্লাই, গোবিন্দ স্বামী পিল্লাই, ঠিক আছে। বেহালার সাথে যুক্ত। সেতার বাদক, সেতার বাদকে প্রথমেই যে নামটা তোমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর, বললাম না সঙ্গীত জগতের সব থেকে বড় পুরস্কার গ্র্যামি পুরস্কার, এবং প্রথম ভারতীয় মিউজিশিয়ান যিনি কিনা তোমার গ্র্যামি পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, এবং তার জীবনকালে তিনি 5বার গ্র্যামি পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। তাছাড়া হচ্ছে বিলায়াত খান, বিলায়াত খান। আচ্ছা, উমাশঙ্কর মিশ্র, উমাশঙ্কর মিশ্রা। শাহিদ পারভেজ, আরেকটা হচ্ছে তোর সরি আরেকটা হচ্ছে তোমার জয়া বিশ্বাস, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার বিখ্যাত সঙ্গীত বাদক, এদের নাম প্রায় আসে, প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এসএসসি হোক বা রেল, এদের নাম কিন্তু আসে, প্রত্যেকটা নোট করে রাখো, হ্যাঁ। নেক্সট, ভারতীয় সংবিধানের 165 বা 165 অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল কোন ব্যক্তিকে হাইকোর্টের বিচারক হিসাবে নিযুক্ত করার যোগ্য তাকে পদে কোন পদে নিযুক্ত করে, মানে আর্টিকেল 165 আন্ডারে রাজ্যপাল কোনো ব্যক্তিকে কোন পদে অ্যাড করে বা কোন পদে যুক্ত করে যার যোগ্যতা একজন হাইকোর্টের বিচারক হওয়ার। কম্পট্রোলার, অডিটর জেনারেল, নাকি অ্যাটর্নি জেনারেল, নাকি অ্যাডভোকেট জেনারেল, নাকি চিফ মিনিস্টার, কাকে? আর্টিকেল 165 কি বলছে? আর্টিকেল 165 বলছে যে অ্যাডভোকেট জেনারেল, একটা রাজ্যের সব থেকে বড় আইনি সহায়তা দেওয়ার যদি কেউ থাকে সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। প্রথম বিধি আয়োগ, একটা রাজ্যের প্রথম বিধি আয়োগ বা তোমার প্রথম কি বলবো তোমার আইনি সহায়তা যে করবে সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, যার যোগ্যতা একজন হাইকোর্টের জাজ হওয়ার মতো। আবার যখনই আমরা তোমার এটা হচ্ছে 165, যখনই আমরা আমাদের দেশের কথা বলবো, আমাদের দেশের প্রথম বিধি আয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল নাম্বার 76, অ্যাটর্নি জেনারেলের উল্লেখ রয়েছে আর্টিকেল নাম্বার 76। এবং এই অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে। আর অ্যাডভোকেট জেনারেলকে কে অ্যাপয়েন্ট করে? সেটা হচ্ছে গভর্নর। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো পার্ট মনে রাখার জন্য। আচ্ছা, সিএজি, যেটাকে আমরা বলি কম্পট্রোলার অডিটর জেনারেল, এনাদের কাজ কি? এনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রাজ্য বা কেন্দ্র সরকার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, এই দুজনকারই যে খরচ, সেই খরচটা ঠিকঠাক জায়গায় হচ্ছে কিনা বা কোথাও মানে টাকা মারছে কিনা, এই ধরনের যে অডিট, ঠিক আছে, তাদের যে খরচের অডিট সেটা কে করে? সিএজি করে, কম্পট্রোলার অডিটর জেনারেল, যেটা হচ্ছে তোমার আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 148 থেকে 151-এ আলোচনা করা হয়েছে এই সিএজি কে নিয়ে, ঠিক আছে। এরপর দেখো এই যে সিএজি, একে অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। এরপর দেখো তোমরা যদি একটু প্র্যাকটিক্যালি ভাবো, তাহলে প্রেসিডেন্ট কিন্তু যারা সরকার চালাচ্ছে তাদের দ্বারাই তৈরি হয় প্রেসিডেন্ট, মানে তাকে প্রেসিডেন্টকে যে নিয়োগ হচ্ছে বা প্রেসিডেন্ট যে নির্বাচিত হচ্ছে, সেখানে সব থেকে বড় হাত যার থাকে সেটা হচ্ছে রুলিং পার্টি। এরপর একটা প্রশ্ন তো থাকতেই পারে, যেহেতু প্রেসিডেন্ট সিএজি কে অডিট মানে
অ্যাপয়েন্ট করছে তাহলে কেন্দ্র সরকারের যে খরচ সেখানের অডিট ঠিকঠাক নাও করতে পারে সিএজি। স্বাভাবিকভাবে আমি যদি কাউকে অ্যাপয়েন্ট করি এবং আমি যদি কিছু করি, সে তো আমার কথাগুলো কাউকে বলবে না, না? এরকম ব্যাপারটা হতেই পারে সিএজির ক্ষেত্রেও। তার জন্য আমাদের সংবিধান কি করেছে, একটা সমিতি তৈরি করেছে, যেটার নাম হচ্ছে লোক লেখা সমিতি। লোক লেখা সমিতি বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই কমিটিতে টোটাল 22 জন সদস্য থাকে। কতজন? 22 জন সদস্য থাকে, যার মধ্যে লোকসভার থাকে 15 জন, লোকসভার থাকে 15 জন এবং রাজ্যসভার থাকে 7 জন। ঠিক আছে, 15 জন সদস্য নিয়ে একটা সমিতি তৈরি হলো এবং এদের যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানটা কে হয়? লিডার অফ অপোজিশন। লোকসভাতে যে বিরোধী দলের নেতা থাকে সেই কিন্তু লোকলেখা সমিতির চেয়ারম্যান হয়। যেমন আমাদের এখন কেন্দ্র সরকার চালাচ্ছে কে? বিজেপি। আর কেন্দ্রে আমাদের লিডার অফ অপোজিশন কে হচ্ছে রাহুল গান্ধী। ঠিক আছে, তো এই লোকলেখা সমিতির চেয়ারম্যান কি হবে? রাহুল গান্ধী। তাহলে দেখো কেমন একটা, যদি কেন্দ্র সরকারের কোনো ভুল সিএজি ঢাকা দিতে চায়, সেক্ষেত্রে চেয়ারম্যান রয়েছে কে? অপোজিশন লিডার, এবং তার কাছে সেটা সব থেকে বড় সুযোগ সে ব্যাপারটাকে বাইরে আনা। তার জন্য দেখো এই সিএজির অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করলে কি হবে, তার উপর যে কন্ট্রোল, তাদের যে রিপোর্ট, ঠিক আছে, এই রিপোর্টটা চেক করে লোক লেখা সমিতি, এবং এই লোক লেখা সমিতির যিনি হেড বা চেয়ারম্যান সেটা হচ্ছে লিডার অফ অপোজিশন লোকসভাতে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা আমরা দেখতে পাবো আর্টিকেল নাম্বার 163-তে। সেখানে বলা হয়েছে যে রাজ্যপালকে হেল্প করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রিমণ্ডল থাকবে এবং সেই মন্ত্রিমণ্ডলের অধ্যক্ষ হবেন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। ঠিক আছে, চলো নেক্সট। বহিরাগত আগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে? আর্টিকেল নাম্বার 35, 22, 32 নাকি 19? কোন আর্টিকেলটা নিজের থেকে সাসপেন্ড হয়ে যায়? ঠিক আছে, যখন বাইরের থেকে আগ্রাসন হয় বা কোনো যুদ্ধের পরিস্থিতি হয়। দেখো আমাদের সংবিধানে আমরা যখন এমার্জেন্সির কথা বলবো, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, রাষ্ট্রীয় আপাত। ঠিক আছে, তার আগে এখানে উত্তরটা তোমরা নোট করে নাও, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 19। এটা স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায়। বাইরের থেকে আগ্রাসন হচ্ছে মানে কি? যুদ্ধের পরিস্থিতি, এবং তখন আমাদের কি আনা হয়? ন্যাশনাল এমার্জেন্সি আনা হয়। ন্যাশনাল এমার্জেন্সি তোমার আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 352-তে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা তোমরা একটু অন্যভাবে বুঝো, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এমার্জেন্সি 3 প্রকার। যখন আমাদের দেশে সংকট দেখা যায়, কোনো বাইরের দেশ থেকে অ্যাটাক হলো বা আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করছি, সেই রকম পরিস্থিতিতে যে এমার্জেন্সি আনা হয় সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। আরেকটা হচ্ছে বিভিন্ন সময় কি হয় আমাদের রাজ্যের যে যে দল মুখ্য মানে যে দলের মুখ্যমন্ত্রী হয়েছে, বা এমন অনেক সময় হয় মুখ্যমন্ত্রীর পদটা খালি হয়ে যায়, বা কোনো সময় হয় যে মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে কথা অনুযায়ী কাজ করছে না, যেগুলো তাদের করা উচিত, সেরকম সময় আমাদের রাজ্যেও কি করা যায়? এমার্জেন্সি লাগু করা যায়। সেটাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল, সেটাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট রুল। আবার আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যখন আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় কোনো দেশের, তখন হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়। তাহলে এমার্জেন্সি বা আপাতকাল 3 ধরনের, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 352।
352 নাম্বার আর্টিকেলে ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 352 এবং প্রেসিডেন্ট রুল, যখন কোনো রাজ্য সাংবিধানিকভাবে ভেঙে পড়ে বা সংবিধান মেনে কাজ করে না, তখন যে এমার্জেন্সিটা লাগু করা হয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, আর্টিকেল নাম্বার 356, যেটা মণিপুরে লাগু রয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্টিকেল নাম্বার 360। দেখো, ন্যাশনাল এমার্জেন্সি কখন কখন লাগানো যেতে পারে। আগে আমাদের সংবিধানে বলেছিল যদি আন্তরিক অশান্তি বা যুদ্ধের পরিস্থিতি হয়। যুদ্ধের পরিস্থিতি মানে কি, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করছি বা কোনো দেশ আমাদের উপর যুদ্ধ করতে আসছে, এরকম পরিস্থিতিতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। এটা হচ্ছে মূল সংবিধানে বলা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী সংবিধান সংশোধনের মাধ্যমে, সংবিধান সংশোধনটা হচ্ছে তোমার 42তম সংবিধান সংশোধন, 1978। এই সংবিধান সংশোধনের মধ্যে বলা হয় আন্তরিক অশান্তি নয়, যদি সশস্ত্র বিদ্রোহ দেখা যায়, আমাদের দেশের মধ্যে, বা আমরা যদি কোনো দেশের সাথে যুদ্ধ করি বা আমাদের সাথে কেউ যুদ্ধ করতে আসে, সেই রকম সময় ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। কিন্তু তার জন্য আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার, তাদের লিখিত অনুমতি কার দরকার, প্রেসিডেন্টের দরকার, তবেই ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যাবে। এটা হচ্ছে বর্তমানে। ঠিক আছে, যখনই ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয় তখনই সঙ্গে সঙ্গে কি হয় জানো, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 358 বলছে, কি বলছে, যখনই ন্যাশনাল এমার্জেন্সি লাগু হবে তখনই আমাদের সমস্ত রকম যে ফান্ডামেন্টাল রাইট সেগুলো কি হয়ে যায়, অ্যাবলিশ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তখন আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট কিন্তু ব্যবহার করতে পারবো না। কিন্তু এরকম পরিস্থিতিতেও আমাদের দুটো আর্টিকেল বা দুটো ফান্ডামেন্টাল রাইট অ্যাজ এ নাগরিক আমাদের থাকে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 20 আর আর্টিকেল নাম্বার 21। এই দুটো আর্টিকেল বা এই দুটো তোমার যে অধিকার, ফান্ডামেন্টাল রাইট আমাদের রয়েছে, সেগুলো ন্যাশনাল এমার্জেন্সির সময়ও আমরা লাগু করতে পারি। আর্টিকেল 20 কি বলছে, ডবল জিওপার্ডি, মানে তুমি যে ক্রাইমের জন্য অ্যারেস্ট হয়েছো সেই ক্রাইমেরই সাজা পাবে, এক সময় দুটো ক্রাইমের সাজা পাবে না, বা তুমি যে সময় অ্যারেস্ট হয়েছো সেই সময়কার আইন অনুসারে তুমি সাজা পাবে। আর আর্টিকেল 21 কি বলছে, লাইফ, লিবার্টি অফ লাইফ, তুমি তোমার জীবন কিরকম ভাবে জীবনযাপন করবে তার অধিকার তোমার রয়েছে, আর্টিকেল নাম্বার 21। তাহলে ন্যাশনাল এমার্জেন্সির সময় কোন দুটো আর্টিকেল অ্যাবলিশ হয় না, খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল নাম্বার 20 এবং 21 নট অ্যাবলিশড। ঠিক আছে, এই গেল তোমার আর্টিকেল ন্যাশনাল এমার্জেন্সি। এই ন্যাশনাল এমার্জেন্সির সময় আর্টিকেল নাম্বার 383 কি বলা হয়েছে, এই সময় লোকসভার যে টেনিউর সেটা 5 বছর থেকে বেড়ে আরো 1 বছর বাড়ানো হয় এবং 6 বছর হয়ে যায়। ঠিক আছে, এটা একটু নোট করে রেখো। এখনো পর্যন্ত আমাদের দেশে 3বার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছে। 3বার কখন কখন, একবার 1960-তে 1960, একবার 1971 আর একবার 1977। এই 3বার ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছে। 1960-এ কি হয়েছিল, ইন্ডিয়া চায়না ওয়ার। 1971-এ কি হয়েছিল, বাংলাদেশকে স্বাধীনতা আমরা দিয়েছিলাম। এখন যেমন আমরা পাকিস্তানের যে বালুচিস্তান রয়েছে সেই বালুচিস্তানকে স্বাধীনতা দেব, ঠিক একই রকম ভাবে আগে আমরা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলাম। এবং 1971 সালে যখন তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী। আর তখন প্রেসিডেন্ট কে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন তোমার 1971-এ বিবি গিরি।
বিবি গিরি। আর লাস্ট এমার্জেন্সি হয় 1977 সালে, আন্তরিক অশান্তির নামে এই ন্যাশনাল এমার্জেন্সিটা এসছিল, এবং তখন তোমার পিএম ছিল কে, ইন্দিরা গান্ধী। আর তখন প্রেসিডেন্ট কে ছিল, প্রেসিডেন্ট ছিল তোমার ফখরুদ্দিন আলী। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি। এরপর যেহেতু প্রশ্নটা আমাদের কিছুটা মৌলিক অধিকার নিয়েও, একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বলছি, একটু নোট করে নেবে, ঠিক আছে? পরীক্ষায় খুব কাজে লাগবে, এই টপিকের বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কতগুলো আর্টিকেল লিখছি আমি, একটু নোট করে নাও। আর্টিকেল নাম্বার 14, 20, 21, 21-এর এ, 23, 24, 25 এবং 28, এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, এটা ভারতীয় এবং ফরেনার যারা রয়েছে প্রত্যেকের জন্যই, ভারতে যারা আসবে। কিন্তু আর্টিকেল নাম্বার 15, 16, 19, 29, 30, এই আর্টিকেলগুলো বা এই মৌলিক অধিকারগুলো শুধুমাত্র কাদের জন্য? ইন্ডিয়ানদের জন্য। ঠিক আছে, এই একটা জিনিস তোমরা নোট করবে। নেক্সট, কোন দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়? 15ই আগস্ট, 31শে অক্টোবর, 2nd অক্টোবর নাকি 31শে জানুয়ারি? কোন দিনটাকে আন্তর্জাতিক অহিংসা দিবস, মানে যেদিন হিংসা করা যায় না, হয় না, সেদিন দেখবে বাজারে মুরগিও কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, অহিংসা দিবস কবে পালন করা হয়? স্বাভাবিকভাবে গান্ধীজির জন্মদিন 2nd অক্টোবর, সেদিন কি করা হয়? অহিংসা দিবস পালন করা হয়। এই 2nd অক্টোবর আরো একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্মদিন, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। আমরা গান্ধীজির নাম সকলেই জানলেও লাল বাহাদুর শাস্ত্রীকে হয়তো অনেকেই মনে রাখেনি। তার বিখ্যাত উক্তি জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, আচ্ছা 15ই আগস্ট তোমরা তো জানো। 31শে জানুয়ারি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ডে হিসাবে পালন করা হয়। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ডে হিসাবে পালন করা হয়। 31শে অক্টোবর এই দিনটা হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিটি ডে, রাষ্ট্রীয় একতা দিবস, ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, তাছাড়া দেখো কয়েকটা অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন, যেমন একটা হচ্ছে তোমার 5ই অক্টোবর, এই দিনটা বিশ্ব শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার ডে। দেখো টিচার্স ডে ইন ইন্ডিয়া 5ই সেপ্টেম্বর, ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর, কিন্তু গোটা বিশ্বে শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। আচ্ছা 8ই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনটা হচ্ছে তোমার ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ঠিক আছে, আচ্ছা 10ই অক্টোবর কি হিসাবে পালন করি আমরা? 10ই অক্টোবর সেটা হচ্ছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। ঠিক আছে, নেক্সট, দ্য মর্নিং ফেস নামক ইংরেজি উপন্যাসটি কার লেখা? মুল্ক রাজ আনন্দ, বিক্রম শেঠ, অনিতা দেশাই নাকি আর কে নারায়ণ? দ্য মর্নিং ফেস বইটির লেখক কে? দ্য মর্নিং ফেস এই বইটির লেখক হচ্ছে মুল্ক রাজ আনন্দ। ঠিক আছে, কে? মুল্ক রাজ আনন্দ। এই মুল্ক রাজ আনন্দ নিয়ে আরো একটা প্রশ্ন এসেছিল লাস্ট, মনে হয় থার্ড ক্লাসটা বা 4 নাম্বার যে ক্লাসটা রয়েছে সেখানে মুল্ক রাজ আনন্দের লেখা বই এসেছিল। দেখো মুল্ক রাজ আনন্দের লেখা অনেকগুলো বই খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আনটাচেবল, যেটা সব থেকে বেশি আসে, অছুত, আনটাচেবল। একটা হচ্ছে কুলি, তাছাড়া হচ্ছে তোমার দ্য প্রাইভেট লাইফ
দ্য প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স। আরেকটা আরেকটা হচ্ছে দ্য বিগ হার্ট। এইগুলো হচ্ছে তোমার মুল্করাজ আনন্দের বিখ্যাত বই। বিক্রম সেটের হচ্ছে তোমার লেখা কয়েকটা বই, যেমন এ সুইটেবল বয়, তাছাড়া রয়েছে তোমার ইন কাস্টাডি, তাছাড়া রয়েছে ফায়ার অন দ্য মাউন্টেন, এই সরি, দ্য গোল্ডেন গেট। আচ্ছা এখানে না এই অনিতা দেসাইয়ের হচ্ছে তোমার ইন কাস্টাডি, এটা হচ্ছে অনিতা দেসাইয়ের লেখা, ঠিক আছে। অনিতা দেসাইয়ের লেখা বইগুলো একটু নোট করো। কি নাম? অনিতা দেসাই। কালারটা চেঞ্জ করে দাঁড়াও। অনিতা দেসাই। অনিতা দেসাইয়ের হচ্ছে তোমার কি কি রয়েছে, এটা হচ্ছে ক্লিয়ার লাইট অফ ডে, ক্লিয়ার লাইট অফ ডে, ইন কাস্টাডি, আর একটা হচ্ছে ফায়ার অন দ্য মাউন্টেন। আচ্ছা, আর কে নারায়ণ খুব বিখ্যাত লেখক, অনেকবার এসএসসিতে এসছে এবং এসএসসির বিখ্যাত বা সব থেকে তোমার পছন্দের লেখক হচ্ছে তোমার আর কে নারায়ণ এসএসসির জন্য। এসএসসি আর কে নারায়ণকে নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করবেই। আর কে নারায়ণের হচ্ছে মালগুডি ডেজ একটা বিখ্যাত বই, মালগুডি ডেজ। তার জীবনের প্রথম উপন্যাস হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা হচ্ছে কি আর কে নারায়ণের প্রথম উপন্যাস। তাছাড়া হচ্ছে দ্য গাইড, তাছাড়া হচ্ছে তোমার দ্য ইংলিশ টিচার, আর একটা হচ্ছে তোমার টকেটিভ ম্যান, ঠিক আছে। নেক্সট, রীতা মুস্তাফি নিম্নলিখিত কোন ভারতীয় নৃত্যধারায় তার উৎকর্ষ উদ্ভাবনের জন্য ম্যাকনাইট ফেলোশিপ 2023-এ সম্মানিত হয়েছেন? ইয়ক্সগান, মণিপুরি, কথাকলি, কত্থক। রীতা মুস্তফি কোন ডান্সের সাথে যুক্ত? রীতা মুস্তফি, দেখো এইটার প্রশ্নটা তোমাদেরকে করানোর মূল উদ্দেশ্য, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কিন্তু এটা করানোর মূল উদ্দেশ্য আমরা আজকে আরো একটা ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধে কয়েকটা তথ্য জানবো। যেমন রীতা মুস্তফি হচ্ছে কত্থক ডান্সের সাথে যুক্ত। কোন ডান্স? কত্থক ডান্সের সাথে যুক্ত, ঠিক আছে, কত্থকের সাথে যুক্ত। তো আজকে আমরা কত্থক নিয়ে আলোচনা করব। কত্থক শব্দের অর্থ হচ্ছে তোমার কথা, কত্থক শব্দের অর্থ হচ্ছে কথা। কত্থক ডান্সটা কোথাকার? নর্থ ইন্ডিয়া, আমাদের উত্তর ভারতের একটা বিখ্যাত ডান্স হচ্ছে কত্থক। কত্থক ডান্সটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা যতগুলো ক্লাসিক্যাল ডান্স দেখব কত্থক বাদ দিয়ে প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স হিন্দুইজমের উপর যুক্ত, হিন্দুইজমকে নিয়ে তৈরি। কিন্তু কত্থক ডান্স যেখানে তোমার হিন্দুইজমও পাবে, আবার তোমার ইসলামিক যে কালচার সেটাও পাবে। তাহলে সনাতনী এবং ইসলামিক দুই ধরনের কালচারেই পাবে তোমরা কত্থক ডান্সের মধ্যে, ঠিক আছে। কত্থক ডান্সের আরো একটা গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে ঘুঙরু, ঠিক আছে। কত্থক ডান্সাররা পায়ে ঘুঙরু ব্যবহার করে এবং এই ঘুঙরুটা হচ্ছে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা তোমার বস্তু তাদের ডান্সের ক্ষেত্রে, ঠিক আছে। এই কত্থক ডান্সের কয়েকটা ঘরানা রয়েছে, কয়েকটা ঘরানা রয়েছে, তিনটা ঘরানা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জয়পুর ঘরানা, একটা হচ্ছে লখনৌ ঘরানা, আর একটা হচ্ছে বেনারস ঘরানা, বেনারস, ঠিক আছে। দেখবে আগে প্রশ্ন আসতো যে পণ্ডিত বিরজু মহারাজ কোন ডান্সের সাথে যুক্ত, কিন্তু এখন ওরকম প্রশ্ন আসবে না। এখন প্রশ্ন আসবে কত্থক ডান্সের সাথে যুক্ত পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে কি একটু নামগুলো নোট করতে হবে। যেমন জয়পুর ঘরানার সাথে বিখ্যাত কারা কারা রয়েছে? সীতারা দেবী,
সিতারা দেবী, ভানুজি, এনারা দুজন কিসের সাথে যুক্ত? জয়পুর। লখনৌ ঘরানায় কারা কারা? পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে। তাছাড়া রয়েছে শম্ভু মহারাজ, আর একটা হচ্ছে তোমার ঈশ্বরী প্রসাদ, এনারা হচ্ছে সব লখনৌ ঘরানার সাথে যুক্ত। আর বেনারস ঘরানার সাথে একটা নাম তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে জানকী প্রসাদ। ঠিক আছে, এরা হচ্ছে সব বেনারস ঘরানার সাথে যুক্ত। বোঝা গেছে? ইয়ক্স গান এটা কোথাকার? কর্ণাটকের লোকনৃত্য, কর্ণাটকা। কর্ণাটকের লোকনৃত্য। আর এই তোমার ইয়ক্স গান বা যক্ষ গান যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের যে সনাতন ধর্মের বিভিন্ন ধরনের মহাকাব্য রয়েছে, রামায়ণ, মহাভারত, তাদের বিভিন্ন স্টোরিকে দেখানো হয় এই ডান্সের মাধ্যমে, ঠিক আছে। এই ডান্সের একজন বিখ্যাত আর্টিস্ট রয়েছে, পরীক্ষায় আসে, তার নাম হচ্ছে কেরে মানে শিবরাম হেগড়ে, ঠিক আছে। ইনি হচ্ছেন ইয়ক্স গানের সাথে যুক্ত। বোঝা গেছে? আচ্ছা, মণিপুরীকে নিয়েও একটু আলোচনা করি। কথাকলিকে নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, মণিপুরীকে নিয়ে না আলোচনাটা আমাদের একটু কম হয়েছে, ঠিক না? তো চলো আজ মণিপুরি ডান্সকে নিয়ে একটু আলোচনাটা করে নিই। একটু পেজ নিয়ে একটা মণিপুরি ডান্সটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, দেখো মণিপুরি ডান্স নিয়ে একটু আলোচনা করব। মণিপুরি ডান্স, আচ্ছা নামটা শুনেই বুঝতে পারছো এই ডান্সটা কোথাকার। এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের মণিপুর রাজ্যের ডান্স, মণিপুর এর ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। মণিপুরের ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, এই ডান্সের মধ্যে রাধা কৃষ্ণের যে প্রেম, ঠিক আছে, কি দেখানো হয়? রাধা কৃষ্ণের প্রেম বা রাধা কৃষ্ণের প্রতি ভক্তি, ঠিক আছে। এটা হচ্ছে ভক্তি নৃত্য, অনেকে বলা হয় এটাকে ভক্তি নৃত্য, কারণ এখানে কি রাধা এবং কৃষ্ণ এদের দুজনকার যে ভক্তি, সেই ভক্তিটাকে এখানে দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই ডান্সের না একটা বিশেষ তোমার ড্রেস কোড রয়েছে। এই ডান্স করতে গেলে একটা বিশেষ ড্রেস কোড রয়েছে। ড্রেস কোড বলতে কি, মানে যেমন যারা রাধার অ্যাক্টিং করে, ঠিক আছে, মানে নারী যিনি রাধা হন, তিনি কি ব্যবহার করেন? তিনি একটা বিশাল বড় সড়ো একটা ঘাগরা ব্যবহার করে, ঘাগরা। এবং পুরুষেরা কি ব্যবহার করে? ধুতি, ঠিক আছে। যিনি কৃষ্ণ সাজেন তিনি ময়ূরপুঞ্ছ ধুতি, যেটা বিয়ে করার সময় আমরা বাঙালিরা পড়ি, সেটা হচ্ছে তোমার ব্যবহার করে, যা যে কৃষ্ণ সাজে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই ডান্সের ক্ষেত্রে ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে পুং বা চোলম, পুং বা চোলম, যেটা আমরা কি বলি ঢোল অনেকে বলে থাকি, ঠিক আছে। বোঝা গেছে? মণিপুরের এইটা হচ্ছে কয়েকটা বিশেষত্ব। এরপর কয়েকজন বিখ্যাত আর্টিস্ট রয়েছে, যেমন প্রথমেই আমাদের যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ঝাবেরি সিস্টার, ঝাবেরি সিস্টার বা ঝাবেরি বোন, ঠিক আছে। তো ঝাবেরি সিস্টার যারা রয়েছে, চারজন বোন রয়েছে, তাদের তাদের টাইটেল হচ্ছে ঝাবেরি, এবং তারা প্রত্যেকেই মণিপুরি ডান্সের সাথে যুক্ত, ওই জন্য তাদের একত্রে বলা হয় ঝাবেরি সিস্টার। চারজন বোন কে কে? একজনকার নাম হচ্ছে রঞ্জনা, রঞ্জনা আমি আর আসবো না। তারপর আরেকজনকার নাম হচ্ছে দর্শনা, আরেকজনের নাম হচ্ছে তোমার নায়না,
আরেকজনকার নাম হচ্ছে সুবর্ণা। ঠিক আছে, এই চারজন বোনকে একত্রে বলা হয় ঝাবেরি সিস্টার, এবং তারা মণিপুরি ডান্সের জন্য খুব বিখ্যাত। আচ্ছা, আরেকজন হচ্ছে তোমার গুরু বিপিন সিং, এই নামটাও মনে রাখবে, গুরু বিপিন সিং। ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবে, তোমার চারু মাথুর, চারু মাথুর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখবে, নোট বলে লিখে রাখো, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কোন ডান্সটাকে প্রমোট করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে মণিপুরি ডান্সটাকে প্রমোট করতেন। ঠিক আছে। নেক্সট, হিন্দু ধর্মের মধ্যে ঈশ্বরবাদী আন্দোলন ব্রাহ্ম সমাজ ড্যাশ সালে রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের স্থাপনা কখন করে? ঠিক আছে, 1879, 1839, 1856 নাকি 1828? ব্রাহ্ম সমাজের স্থাপনা কখন হয়? দেখো, ব্রাহ্ম সমাজের স্থাপনা হয়েছে তোমার 1828 সালে। 1828 সালে কোথায়? কলকাতাতে হয়েছে ব্রাহ্ম সমাজের স্থাপনা, এবং করেছে কে? রাজা রামমোহন রায়। এরকম অনেক সংস্থা রয়েছে যারা হিন্দু ধর্মের মধ্যে যারা যেসব তোমার কুসংস্কার রয়েছে, যেমন ছুয়াছুত একটা, তাছাড়া বহু ঈশ্বরবাদ, এসবের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বা সমাজকে সচেতন করে তুলতে চেয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে রাজা রামমোহন রায়, যিনি ব্রহ্ম সমাজের স্থাপনা করেন 1828 সালে। আরেকটা হচ্ছে তোমার এরকম অনেকগুলো রয়েছে, একটু নোট করে নাও। যেমন 1815 সালে, লিখছি তোমরা একটু নোট করবে। ঠিক আছে, 1815, 1815 সালে তোমার কলকাতাতে, কোন জায়গায়? কলকাতা, তখন ক্যালকাটা নাম ছিল। ঠিক আছে, কি স্থাপিত হয়? আত্মীয় সভা। এটার স্থাপনা কে করেছিলেন জানো? রাজা রামমোহন রয়। আচ্ছা, 1829 সালে, 1829, কোথায়? কলকাতাতে স্থাপিত হয় ধর্মসভা। এটার স্থাপনা করেন কে? রাধাকান্ত দেব। ঠিক আছে। আচ্ছা, 1839, কোথায়? কলকাতাতেই কি স্থাপিত হয়? তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। আচ্ছা, 1867, 1867-এ তোমার কোথায়? বোম্বেতে কি স্থাপিত হয়? প্রার্থনা সমাজ। কে করেছিল? আত্মারাম পান্ডুরাং। ঠিক আছে। 1875, 1875-এ বোম্বেতেই হয়েছিল তোমার আর্য সমাজ। কে স্থাপনা করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিদেশি সংস্থা রয়েছে, 1875 সালেই তোমার ইউএসএ তে স্থাপিত হয়, সেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল
সোসাইটি, এটার স্থাপনা করেছিল কর্নেল এইচ.এস. অলকট। ঠিক আছে। আচ্ছা, জ্যোতিরাও ফুলে কি স্থাপনা করেছিল? সত্যশোধক সমাজ। ঠিক আছে। নিম্নলিখিত কোন আদমশুমারিতে ভারতের সর্বোচ্চ অশোধিত মৃত্যুহার রেকর্ড করা হয়েছিল? অশোধিত মৃত্যুহার বলতে কি বোঝায়? অশোধিত মৃত্যুহার বলতে বোঝায় মানে তোমার অত্যাধিক পরিমাণে, এবং যেগুলো হচ্ছে তোমার যে মৃত্যুটা স্বাভাবিক নয় এই ধরনের মৃত্যু, বা ক্রুড, যেটা বলবো তোমার মানে খুবই দুঃখজনক মৃত্যুহার কোন বছরের জনগণনাতে রেকর্ড করা হয়েছিল? 1941 থেকে 51, 1911 থেকে 21, নাকি 1991 থেকে 2001, নাকি 1931 থেকে 41? কোন সময় সব থেকে বেশি অশোধিত মৃত্যুহার রেকর্ড করা হয়? দেখো, এই প্রশ্নের উত্তর তোমরা কোনো বই পড়ে পাবে না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কমন সেন্স। কারণটা কি? দেখো, অশোধিত মানেই কি? অশোধিত মানে হয় মার্ডার হয়েছে, না হলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে যার কারণে মৃত্যুহারটা সব থেকে বেশি হয়েছে। ঠিক আছে। দেখো, এই যতগুলো সাল দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের সব মানে আমাদের জানা সব থেকে বেশি মৃত্যু কখন হয়েছে বলো দেখি? সেটা হচ্ছে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1919। জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড সব থেকে বেশি অশোধিত খুন হয়েছে, যেখানে তোমার 13 এপ্রিল 1919-এ জেনারেল ও ডায়ার এবং আর ডায়ার দুজন মিলে কি করেছিল? আমাদের কয়েক হাজার হাজার মানুষকে হত্যা করেছিল গুলি চালিয়ে। ঠিক আছে। সেটা কখন হয়েছিল? 1919। 1919 কোন সময়টা পড়ছে দেখো? 1911 আর 21, এই দুটার মাঝখানে 1919 পড়ছে। তাহলে উত্তর হচ্ছে 1919। তাহলে কিছু কিছু সময় আমাদের একটু কমন সেন্স ব্যবহার করতে হবে। নেক্সট, আকবরনামার কোন খণ্ডটি আইন ই আকবরী নামে পরিচিত এবং আকবরের প্রশাসন, পরিবার, সেনাবাহিনী এবং তার সাম্রাজ্যের রাজস্ব ও ভূগোল সম্পর্কে আলোচনা করে? প্রথমত, আইন ই আকবরী এটা লিখেছেন কে? আবুল ফজল। এই বইটার 3টা পার্ট, এবং 3 নাম্বার পার্টটার নাম হচ্ছে আইনি ই আকবরী। ঠিক আছে। এটা আলোচনা করার মতো কিছু নেই। নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নিম্নলিখিতদের মধ্যে কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কিন্তু ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হননি? বলো। বুদ্ধের সমসাময়িক ছিলেন কিন্তু ধর্মের স্থাপক হিসাবে বিবেচিত হননি, সেটা হচ্ছে তোমার কে? মহাবীর স্বামী। তিনি এই গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। জৈন ধর্মের 24 নাম্বার তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর স্বামী। আচ্ছা, আমরা যদি দেখি মহাবীর স্বামীর তার যে সময়কাল সেটা হচ্ছে 6 থেকে 5 সেঞ্চুরি বিসিই। ঠিক আছে। আর গৌতম বুদ্ধের সময়কালটা আমরা যদি দেখি 563 থেকে 483 বিসিই, এটা হচ্ছে তার জীবনকাল। তাহলে দেখো, এই ইনিও কোথাও না কোথাও তোমার 5000 বা এই 500 বা 600 সেঞ্চুরিতে বিরাজমান ছিলেন, এবং মহাবীর স্বামী, তাহলে তারা দুজন দুজনকার সমসাময়িক ছিলেন। কিন্তু এই গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্মের সংস্থাপক হলেও মহাবীর স্বামী তিনি কিন্তু জৈন ধর্মের সংস্থাপক নয়। জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্কর রয়েছে, 24টা তীর্থঙ্কর রয়েছে, এবং সর্বশেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর স্বামী, এবং যিনি জৈন ধর্মকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন মহাবীর স্বামী। এরপর জৈন ধর্ম নিয়ে কয়েকটা জিনিস একটু নোট করো, খুব কাজে লাগবে। ঠিক আছে। একটু ভালো করে নোটটা বানাও, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো, গৌতম বুদ্ধের সময়কাল হচ্ছে 563 থেকে 483 বিসিই। ঠিক আছে। আর মহাবীর স্বামীর সময়কালটা হচ্ছে তোমার 6th সেঞ্চুরি
থেকে 5th সেঞ্চুরি BCE, ঠিক আছে। ইনি ছিলেন 24 নাম্বার তীর্থঙ্কর, ঠিক আছে, 24 নাম্বার তীর্থঙ্কর। দেখো এই যে ভদ্রবাহু, ইনিও একজন জৈন ধর্মের মানুষ, এবং ভদ্রবাহুর লেখা একটা বই রয়েছে, সেটা হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র একটা জৈন ধর্মগ্রন্থ, লিখেছেন কে? ভদ্রবাহু। এই কল্পসূত্র বই থেকে আমরা কি জানতে পারি? জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্কর রয়েছে তাদের সম্বন্ধে জানতে পারি এই কল্পসূত্র থেকে, ঠিক আছে। কল্পসূত্র থেকে আমরা আমাদের 24 জন তীর্থঙ্কর সম্বন্ধে জানতে পারি। 24 জনের নাম মনে রাখা সম্ভব নয়, আমাদেরকে টোটাল 7 জনের নাম মনে রাখতে হবে। যেমন তাদের যে প্রথম তীর্থঙ্কর, ফার্স্ট, তার নাম কি? তার নাম হচ্ছে ঋষভদেব বা আদিনাথ, এবং তার একটা সিম্বল রয়েছে, সেটা হচ্ছে বুল বা ষাঁড়, এবং বলা হয় জৈন ধর্মের সংস্থাপক হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। আচ্ছা, 2 নাম্বার কে? 2 নাম্বার হচ্ছে তোমার সেকেন্ড হচ্ছে অজিতনাথ, অজিতনাথ, এবং এনার সিম্বল হচ্ছে হাতি। প্রত্যেকটা জৈন তীর্থঙ্করের একটা করে সিম্বল রয়েছে, ঠিক আছে। 3 নাম্বারে হচ্ছে তোমার থার্ড শম্ভরনাথ, এবং এনার চিহ্ন হচ্ছে ঘোড়া, বা এনার সিম্বল হচ্ছে ঘোড়া। তাহলে 3টা হয়ে গেল। এরপর আমরা লাস্টের দিক থেকে 3টা দেখব, 22, 23, 24। 22, 23 এবং 24, 22 কে, 23 কে, 24 কে, ঠিক আছে। আচ্ছা, 22 নাম্বার তীর্থঙ্কর হচ্ছে অরিষ্টনমি। অরিষ্টনমি, এই যে ইনি হচ্ছেন 22 নাম্বার তীর্থঙ্কর, এবং এনার চিহ্ন হচ্ছে শাঁখ। এটা আমরা কোথা থেকে জানতে পারছি? কল্পসূত্র। এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন আসে যে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর সম্বন্ধে আমরা কোন বই থেকে জানতে পারি, সেটা হচ্ছে কল্পসূত্র, ঠিক আছে। 23 নাম্বার হচ্ছে পারশনাথ, এবং এনার যে বাহন বা এনার যে সিম্বল সেটা হচ্ছে সাপ, স্নেক। এবং 24 নাম্বার তীর্থঙ্কর হচ্ছে তোমার মহাবীর স্বামী, এবং ইনি হচ্ছেন লাস্ট তীর্থঙ্কর, ঠিক আছে। এনার যে সিম্বল সেটা হচ্ছে সিংহ বা লায়ন। তাহলে এটা হচ্ছে 24টা তীর্থঙ্করের মধ্যে 6টা। আচ্ছা, এনাদের 19 নাম্বার যে তীর্থঙ্কর রয়েছে তার নাম হচ্ছে কি? মল্লিনাথ, এবং এই মল্লিনাথকে অনেক জায়গায় কি বলা হয়েছে জানো? মল্লিনাথকে বলা হয়েছে স্ত্রী মানুষ। মানে অনেক জায়গায় বলা হচ্ছে যে অনেক মানে অনেক বই রেফারেন্স দিচ্ছে যে 24 জন তীর্থঙ্করের মধ্যে একজন নারী ছিলেন যার নাম হচ্ছে মল্লিনাথ, ঠিক আছে। সত্যতা আমি যাচাই করিনি, বিভিন্ন বইয়ে লেখা রয়েছে, তাই তোমাদেরকে বললাম। আচ্ছা, এই মল্লিনাথের যে তোমার সিম্বল সেটা হচ্ছে জলের পাত্র, জলের পাত্র। এটা হচ্ছে 24 জন তীর্থঙ্কর, ঠিক আছে। এরপর আরেকটা প্রশ্ন আছে যে কোন তীর্থঙ্করের উল্লেখ আমরা ঋগ্বেদে পাই, ঠিক আছে। ঋগ্বেদে কোন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে 1 নাম্বার মানে হচ্ছে আদিনাথ বা ঋষভদেব, আরেকজন হচ্ছে তোমার অরিষ্টনমি, ঠিক আছে। আরেকজন হচ্ছে 22 নাম্বার তীর্থঙ্কর বা অরিষ্টনমি। এদের দুজনকার উল্লেখ আমরা আমাদের যে ঋগ্বেদ রয়েছে সেখানে দেখতে পাই। নেক্সট, কেলুচরণ মহাপাত্র নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? দুমহাল, ফুগদি, ওড়িশি নাকি বিহু? কেলুচরণ মহাপাত্র ওড়িশি ডান্সের সাথে যুক্ত। দুমহাল কোথাকার ডান্স? এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর ডান্স। আর ফুগডি কোথাকার ডান্স? গোয়া, ঠিক আছে। বাবর তার আত্মজীবনীতে, যেটার নাম হচ্ছে বাবর নামা, আনুষ্ঠানিক উদ্যান পরিকল্পনা
মানে কোন ধরনের বাগানের উল্লেখ তিনি করেছেন? বাবর তার আত্মজীবনীটার নাম কি? বাবর নামা। ঠিক আছে, সেখানে চারবাগ শৈলীর কথা তিনি বলেছেন। আচ্ছা, ইন হুইচ অ্যাথলেটিক ইভেন্ট ডিড এলডোস পল উইন আ গোল্ড মেডেল অ্যাট কমনওয়েলথ গেমস 2022? এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তোমরা দেখতে চেয়েছিলে তার কারণে। উত্তর হচ্ছে ট্রিপল জাম্প। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন অবজেক্টিভ অফ DWCRA মডেল অফ SGH? সেটা হচ্ছে টু প্রোভাইড সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর রুরাল ওমেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। এরপর তোমাদেরকে আমি যেটা করব সেটা একটা ব্যাচ সম্বন্ধে একটু ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে জিকে ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, জিকে ফাউন্ডেশন ব্যাচ। দেখো, তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসির পরীক্ষা দাও, রেল পরীক্ষা দাও, বা তোমার রেলের গ্রুপ ডি দাও, বা ডাব্লিউবিপি দাও, বা কেপি দাও, বা ইউপিএসসি দাও, বা ডাব্লিউবিসিএস দাও, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেখানে জিকে আসে, সরকারি চাকরির পরীক্ষা, সেখানে সব থেকে তোমাদের যেটা আগে করা দরকার সেটা হচ্ছে তোমাদের বেস। ঠিক আছে, তোমাদের যে বেস, সেই বেসটাকে মজবুত করা দরকার। এবং বেস মজবুত করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে ফাউন্ডেশন ক্লাস করতে হয়। ঠিক আছে, তুমি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা তার ফাউন্ডেশন ক্লাসটার কমপ্লিট আলোচনা করতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের সুবিধার্থে একটা তোমার জিকে ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে এসএসসি এবং রেল এই দুটো পরীক্ষাকে টার্গেট করে, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স সব কিছু পড়ানো হবে। ঠিক আছে, এই সব কিছু তোমাদেরকে পড়ানো হবে, যার ফিস থাকছে 199 টাকা মান্থলি। প্রত্যেক মাসে 199 টাকা দিতে হবে, যেটা হয়তো অনেকের কাছে অনেক বেশি হলেও কিন্তু মিনিমাম যে কোনো তোমার কোচিং ইনস্টিটিউট থেকে মিনিমাম 199 টাকায় মান্থলিতে তোমাদেরকে ফাউন্ডেশন ক্লাস করানো হচ্ছে। ঠিক আছে, কি কি পাবে? প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে, সাপ্তাহিক মক টেস্ট পাবে, এসএসসি এবং রেলের পিওয়াইকিউ অ্যানালাইসিস পাবে। তাছাড়া যেটা পাচ্ছ, তোমরা যদি 3 মের মধ্যে পেমেন্ট করো, 1 মাসের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, করো, তাহলে এই যে স্ট্যাটিক জিকের যে ব্যাচটা রয়েছে, থিওরি এবং পিওয়াইকিউ কমপ্লিট স্ট্যাটিক জিকে পড়ানো হবে, সেই ব্যাচটা তোমরা একেবারে ফ্রিতে পাবে। ঠিক আছে, তো তোমরা যারা জয়েন হতে চাও তারা এখনই জয়েন মানে কন্ট্যাক্ট করো এই নাম্বারটাতে, বা ডিসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।